Hello everyone, welcome to Vedanta Institute of Learning. Today আমরা ডিসকাস করব ওয়াটার পলিউশন। আমরা আজকে পেপার ইউজিসি নেট পেপার 1 এর পিপল এন্ড এনভায়রনমেন্ট সেগমেন্টের পলিউশনের মধ্যে যে ওয়াটার পলিউশন থেকে প্রশ্নগুলো আসে তার জন্য জরুরি তথ্যগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই একটু জেনে নিই ওয়াটার পলিউশন কি। ওয়াটার পলিউশন হচ্ছে জলের মধ্যে যে কোনো অর্গানিক, ইনঅর্গানিক, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল, হিট এই ধরনের জিনিস যে এক্সট্রা এসে পৌঁছানো যেটা আনফিট ফর ইউজ, অর্থাৎ মানুষের ব্যবহার উপযোগী নয় বা অন্যান্য প্রাণীদের বাসস্থানের উপযোগী নয় বা ব্যবহারের উপযোগী নয়, এরকম পরিস্থিতি তৈরি হলে সেটাকে আমরা ওয়াটার পলিউশন বলবো। এটা বোথ ন্যাচারাল কারণে হতে পারে, আবার ম্যাক্সিমাম এখন দেখা যায় যে হিউম্যান অ্যাক্টের ফলে ঘটে থাকে। ওকে, সো দুরকম কারণেই হতে পারে। আচ্ছা, এখানে পয়েন্ট এবং নন পয়েন্ট সোর্স গুলোকে ডিফাইন করা খুব জরুরি। আমরা জানি যে পয়েন্ট সোর্স বলতে পলিউশনের পয়েন্ট সোর্স হলো সেই সোর্স গুলো যেখানে পলিউশনের এক্সাক্ট এক্সট্রাক্টিং সোর্স গুলোকে প্রপারলি আইডেন্টিফাই করা যায়। আর পলিউশনের সোর্স গুলোকে যদি প্রপারলি জিওগ্রাফিক্যালি আইডেন্টিফাই না করা যায় তাহলে আমরা বলতে পারি সেটা একটা নন পয়েন্ট সোর্স। আর আমরা এটাও এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে পয়েন্ট সোর্সের তুলনায় নন পয়েন্ট সোর্স অনেক বেশি ডেঞ্জারাস, কারণ পয়েন্ট সোর্সকে খুব ভালো করে অ্যাড্রেস করা যায় এবং এর একে মিটিগেট করাটা অনেকটা সহজ, যেহেতু একে প্রপারলি আইডেন্টিফাই করা যায় পয়েন্ট সোর্স গুলোকে, তাই একে প্রপারলি আইডেন্টিফাই মিটিগেট করা অনেক সহজ কম্পেয়ার টু নন পয়েন্ট সোর্স অফ পলিউশন। তো আমাদেরকে এখানে জেনে নিতে হবে যে ওয়াটার পলিউশনের ক্ষেত্রে পয়েন্ট সোর্স আর নন পয়েন্ট সোর্স কোনগুলো। সেখান থেকেও তো আমাদের প্রশ্ন এসে গেছে অলরেডি প্রিভিয়াস কয়েকটা ইয়ারে। তো এখানে তোমরাও দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রি রিলেটেড যে সোর্স গুলো হয় পলিউশনের, সেগুলোকে আমরা ওয়াটার পলিউশনের পয়েন্ট সোর্স বলতে পারি। আবার দেখো এগ্রিকালচার থেকে, এগ্রিকালচারাল সেক্টর থেকে যে ওয়াটার পলিউশন হয় সেটা কিন্তু নন পয়েন্ট সোর্স অফ ওয়াটার পলিউশন, কারণ এগ্রিকালচারাল সোর্স থেকে যে পলিউশনটা বেরোচ্ছে তাকে আমি এক্সাক্ট তার পয়েন্টটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমরা এগ্রিকালচার সেক্টরের পলিউশনটাকে নন পয়েন্ট সোর্স হিসেবে ট্রিট করতে পারি। ওয়াটার পলিউশনের কজ গুলো কি কি? ওয়াটার পলিউশনের আমরা যেভাবে এর আগে বলেছিলাম যে একটা প্রপার স্ট্র্যাটেজি ওয়েতে পড়তে হবে। তো ওয়াটার পলিউশনের কজ গুলো প্রথমে দেখে নেব। সিওএজ ওয়াটার। সিওএজ ওয়াটার বলতে বলতে আমাদের হাউস হোল্ড থেকে যে ওয়াটার গুলো বেরোচ্ছে সেই ওয়াটার গুলোকেই বলা হচ্ছে। এর মধ্যে কি কি থাকতে পারে? হিউম্যান অ্যান্ড অ্যানিমাল এক্সট্রাক্ট, ফুড রেসিডুয়াস, ক্লিনিং এজেন্ট, ডিটারজেন্ট, অর্থাৎ বাড়িতে আমরা যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করি সেটা ফুডের এক্সট্রা হতে পারে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য হতে পারে। তো এর মধ্যে প্রচুর মাইক্রো অর্গানিজম থাকে এবং সব থেকে আরো ডেঞ্জারাস হয় যে কিছু কিছু ক্ষেত্রে হসপিটাল সিওয়েজ, অর্থাৎ হসপিটাল থেকে যে বর্জ্য পদার্থগুলো বেরোয়, যে জলগুলো বেরোয়, সেগুলো কিন্তু অনেকটা সাধারণভাবে অনেকটা বেশি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেখানে বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন ধরনের রাসায়নিক, মানুষের বিভিন্ন শরীর অঙ্গ প্রত্যঙ্গের কিছু তরল সবকিছু মিশে থাকে। তো এরকম অনেক মাইক্রো অর্গানিজম থাকার জন্য ডোমেস্টিক এরিয়া থেকে হসপিটাল সিওয়েজ অনেক কিন্তু বেশি ডেঞ্জারাস হতে পারে। ওয়েল, নেক্সট টপিক, নেক্সটে চলে আসবো। ডিজলভ অক্সিজেন। বিষয়টা কিরকম দেখো, জলের মধ্যে যখনই কোনো অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ আসবে তখনই সেটা ডিকম্পোজ হওয়া শুরু করবে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে। অর্থাৎ এটা যদি ডিকম্পোজ, এবার দেখো যে যখন সেটা ডিকম্পোজ হতে শুরু করবে, জলের মধ্যে আসা যে কোনো জৈব পদার্থ যখন ডিকম্পোজ হতে শুরু করবে তখন কিন্তু সেটা অক্সিজেনের সাহায্য করবে। অর্থাৎ আমরা যেমন আমাদের কোষে কোষে খাবার পৌঁছানোর পরে সেই খাবারটাকে এনার্জিতে কনভার্ট করতে গেলে অক্সিজেন ব্যবহার করি, ঠিক সেরকমই ব্যাকটেরিয়ারাও অক্সিজেন ব্যবহার করে। এর ফলে যদি কোনো একটা জায়গায় জলের মধ্যে অনেক বেশি পরিমাণ জৈব পদার্থ বা বর্জ্য পদার্থ চলে আসে, তাহলে সেখানে ডিকম্পোজিশনের জন্য জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা কিন্তু কমে যায়। এর ফলে জলটাকে দূষিত বলে জলটা দূষিত হয়ে যায়, রাইট? কিভাবে হয় এর ডিটেল আলোচনা একটু পরে করব, শুধু আপাতত মানটা জেনে রাখো। 8.0 মিলিগ্রাম পার লিটার may be considered as contaminated and তারপরে বলছে দেখো যে ওয়াটার হ্যাভিং ডিও কন্টেন্ট বিলো
4.0 mg per liter is considered to be highly polluted, অর্থাৎ 0.8 পর্যন্ত থাকলে সেটাকে কন্টামিনেটেড বলা যেতে পারে, এবং 0.4 মিলিগ্রাম পার লিটারের নিচে চলে এলে সেটাকে হাইলি পলিউটেড বলা যেতে পারে। অর্থাৎ বিষয়টা এরকম হয় যে যখন জলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায়, তারপরে জলে যে তারপরেও যে বর্জ্য পদার্থগুলো আসে সেগুলোকে তো আর প্রপারলি ডিগ্রেড করা যায় না, বায়োডিগ্রেডেবল প্রসেসের মাধ্যমে, বায়োডিগ্রেডেশন প্রসেসের মাধ্যমে প্রসেসড হতে পারে না, অর্থাৎ সেই জৈব পদার্থগুলো ভঙ্গুর হতে পারে না, তাই না? সেই জৈব পদার্থগুলোর বিয়োজন সম্ভব হয় না। কেন বিয়োজন সম্ভব হয় না? অক্সিজেনের অভাবে। এর আগে এই কথাটা তোমাদের বলেছিলাম, দেখবে যে কোনো খাবারকে এয়ার টাইট টিফিন কৌটোর মধ্যে কিছুদিন রেখে দেবে, ফ্রিজে নয়, সাধারণ টেম্পারেচারে রেখে দেবে, সাধারণত সেটা পচে যাওয়ার কথা, কিন্তু অনেকদিন পরে খুলে দেখবে যে খাবারটা সম্পূর্ণরূপে পচেনি। না পচার কারণ হচ্ছে সেই এয়ারটা, যেহেতু কন্টেনারটা যদি প্রপারলি এয়ার টাইট থাকে, তাহলে সেখানে যে বায়ুতে অক্সিজেনের পরিমাণ সেটা শেষ হয়ে যাবে, যার ফলে এই যে ডিকম্পোজিশনটা বন্ধ হয়ে যাবে, রাইট? আচ্ছা, চলে আসি পরে। আচ্ছা, এখানে এই যে জিনিসগুলো আমি বোল্ড করে রেখেছি, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। দ্য হায়ার অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইনক্রিজ দ্য রেট অফ ডিকম্পোজিশন অ্যান্ড O2 কনজাম্পশন, দেয়ার বাই ডিক্রিজ দ্য DO কন্টেন্ট অফ ওয়াটার, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম, রাইট? আচ্ছা, তো নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটাই একই সিরিজের এফেক্ট পড়ে পরবর্তী। দেখো, কোনো একটা জায়গায় যদি ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বর্জ্য পদার্থ কোনো একটা জলে যদি বেশি পরিমাণে চলে আসে, তাহলে সেটা কি হবে? অনেক বেশি পরিমাণ অক্সিজেনকে ক্ষয় করতে থাকবে। কেন? বেশি পরিমাণ অক্সিজেনকে ক্ষয় করতে থাকবে, তার ফলে সেই জলে যে অক্সিজেনের ডিমান্ড, সেই ডিমান্ডটাও বাড়তে থাকবে, বিকজ অফ দ্য ডিকম্পোজিশন অফ ব্যাকটেরিয়া। দেখো, এখানে লেখাই আছে BOD is the amount of dissolved oxygen needed by the bacteria in decomposing the organic waste present in water. It is expressing the milligram of oxygen per liter water. Well, higher value of BOD indicates low DO content. দেখো, BOD পুরো কথাটা কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যখন বাড়বে, তখন কখন বাড়বে? ডিমান্ডটা কখন বাড়বে? যখন ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কম হবে, রাইট? ডিজলভ অক্সিজেনের পরিমাণ যখন কম হবে, সেটা কি ইন্ডিকেট করছে? যে সেখানে ডিকম্পোজিশন করার মতো ব্যাকটেরিয়ার যে অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন করে, অর্থাৎ বিয়োজন করে, সেই বিয়োজন করার মতো প্রয়োজনীয় অক্সিজেন নেই। এবার যখনই অক্সিজেনটা প্রয়োজনীয় মাত্রায় থাকছে না, তখন সেটা যে শুধু ডিকম্পোজিশনটাকে কমিয়ে দিচ্ছে তা নয়, এই যে বর্জ্য পদার্থগুলো যেগুলো ডিকম্পোজ হওয়া দরকার, সেগুলো তো আবার ডিকম্পোজ হতে পারছে না, তার ফলে পলিউশনের লেভেলটা বাড়ছে। আচ্ছা, এর পরের কনসেপ্ট হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা COD। Chemical oxygen demand by COD is slightly better mode to use measure pollution load to the water, বিকজ আমরা দেখছিলাম যে এর আগে BOD এর ক্ষেত্রে সেটা শুধুমাত্র জৈব পদার্থের উপর মেজার করছি, এখানে কিন্তু শুধুমাত্র জৈব পদার্থ নয়। দেখো, এখানে লেখা আছে COD measures the amount of oxygen in parts per million required to oxidize organic and oxidizable inorganic compound also in the water sample, right? অর্থাৎ BOD যেখানে শুধুমাত্র অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশনের ক্ষেত্রেই ধরা হচ্ছিল, COD এর ক্ষেত্রে কিন্তু অর্গানিক ম্যাটার এবং ডিকম্পোজেবল ইনঅর্গানিক ম্যাটার ক্ষেত্রেও ধরা হবে। অর্থাৎ যে ধরনের ইনঅর্গানিক ম্যাটারগুলো ডিকম্পোজ হওয়া সম্ভব, সেই ধরনের কেমিক্যালগুলোর অক্সিজেন ডিমান্ডটাকেও কিন্তু COD এর মধ্যে ধরা হবে, রাইট? আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। যদি এখানে কোনো বিষয় বুঝতে না পারো, আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাও, আমি ডেফিনেটলি আবার পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড নেক্সট সোর্স অফ ওয়াটার পলিউশন ইজ ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক হেভি মেটেরিয়াল নির্গত হয়, যেমন দেখো মার্কারি, ক্যাডমিয়াম, কপার, লেড, আর্সেনিক এটসেট্রা, এবং এছাড়াও আরো অর্গানিক কম্পাউন্ডও নির্গত হয়, যেটা কিন্তু জলের পলিউশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণভাবে দায়ী, রাইট? আচ্ছা, এগ্রিকালচারাল সোর্স ওয়াটার পলিউশনের ক্ষেত্রে, এবং বিশেষ করে ইন্ডিয়ার মতো জায়গায় যেখানে এগ্রিকালচার একটা বড় সেক্টর
also not by the GDP value but by the labor force. এগ্রিকালচার ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে। তো সেখানে এগ্রিকালচারাল ফিল্ডে ইউজ করা যে সারগুলো, সাধারণত জমিতে আমরা যে রাসায়নিক সার দিই সেই সারের যে অতিরিক্ত অংশগুলো, যেটা জলের মাধ্যমে ধুয়ে, যেখানে জলসেচের যে জল দেওয়া হয় তার মাধ্যমে ধুয়ে বিভিন্ন কাছাকাছি পুকুর বা নদীতে পড়ে, সেখানে সেই মেটেরিয়াল গুলো কিন্তু ভীষণ পরিমাণে ওয়াটার পলিউশন ঘটায়। জিনিসগুলো কি এখানে রয়েছে দেখো, নাইট্রেট, ফসফেট এবং অ্যামোনিয়া। এই প্রত্যেকটাকে নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। এখানে ওভারঅল একটা কনসেপ্ট জেনে নিই, এই যে ফার্টিলাইজার গুলো, এই ফার্টিলাইজার গুলো কিভাবে ওয়াটার পলিউশন তৈরি করে। দেখো বিষয়টা কিরকম হয়, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম এই ধরনের সারগুলো বা এই ধরনের মেটেরিয়াল গুলো যখন কোনো একটা জায়গায় থাকে, সেগুলো তো বেসিক্যালি ফার্টিলাইজার। তাই ধরে নাও যদি কোনো একটা পুকুরে এসে এই ধরনের ফার্টিলাইজার গুলো পড়ে, তখন কি হবে, সেখানে অনেক বেশি পরিমাণে গাছপালার বৃদ্ধি করতে থাকবে। এবং এটাই দেখা যায় যে কোনো পুকুরে যদি এই ধরনের ফার্টিলাইজার গুলো অনেক বেশি পরিমাণে এসে কন্টিনিউয়াস জমা হতে থাকে, তাহলে সেখানে যে গাছপালাগুলো থাকে, অর্থাৎ জলজ যে গাছপালাগুলো থাকে, সেগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হতে থাকে। এবং এই দ্রুত বৃদ্ধি হওয়ার ফলে জলের মধ্যে যে অক্সিজেনের, ডিজলভ অক্সিজেনের পরিমাণ, সেটা কিন্তু খুব দ্রুত হারে কমে যায় এবং এটা একটা বিওডি সৃষ্টি করে। ওয়েল, এখানে দেখো আরো কিছু কথা লেখা আছে। They contain the wide range of chemical as such chlorinated hydrocarbons. Chlorinated hydrocarbons এর মধ্যে কি কি পড়ছে, CHS, DDT, এই সমস্ত কিছু, এন্ডোসালফেন এটসেট্রা। এছাড়াও কিছু জিনিস রয়েছে যেমন অর্গানোসালফেটস, মেটালিক সল্ট, কার্বনেট এটসেট্রা, রাইট? আচ্ছা, এগুলো কি কি এফেক্ট করে আমরা সবাই জানি যে ডিডিটি একটা ভয়ানক কুপ্রভাব, আমরা এটা সম্পর্কে আমরা সবাই জানি। দেখো, ডিডিটি যখন আবিষ্কার হয় তখন এটা ভীষণই প্রাধান্য পেয়েছিল, কারণ এটা খুবই অল্প খরচে এবং খুবই কার্যকরী একটি কীটনাশক ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই কীটনাশকটা সমগ্র বাস্তুতন্ত্রের জন্য ভীষণভাবে ক্ষতি করছে। কিভাবে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। And then next source of water pollution is definitely thermal and radiation pollution. থার্মাল পলিউশন এবং রেডিয়েন্ট পলিউশনের কনসেপ্টগুলো আগে জেনে নিতে হবে। থার্মাল পলিউশন হচ্ছে সাধারণত জলে যদি টেম্পারেচারের হঠাৎ করে কোনো রকম চেঞ্জ দেখা যায়, দ্যাট মে বি নেগেটিভ, মে বি পজিটিভ। এখন টেম্পারেচারের চেঞ্জটা পলিউশনের মধ্যে কেন ধরা হচ্ছে? বিকজ টেম্পারেচারের চেঞ্জ জলের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করে যেখানে জলজ বাস্তুতন্ত্র খুব দ্রুত বিপন্ন হওয়ার চান্স থাকে। এর কারণ কি? এর কারণ একটা জিনিস দেখো, আমরা যারা জলে থাকি না, অর্থাৎ যারা ডাঙায় থাকি, বায়ুর মধ্যে থাকি, সেই ধরনের প্রাণীরা টেম্পারেচারের চেঞ্জের সাথে তুলনামূলকভাবে দ্রুত মানিয়ে নিতে পারে। অর্থাৎ আমাদের এখানে সকাল থেকে বিকেলের মধ্যে যদি 10 থেকে 15 ডিগ্রি টেম্পারেচারের চেঞ্জ হয়, আমাদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু আমরা তার মধ্যেও অ্যাডজাস্ট করে নিতে পারি বা মানিয়ে নিতে পারি। অর্থাৎ আমাদের শরীরটা সেভাবে তৈরি হয়েছে। কিন্তু জলের বাস্তুতন্ত্র কিন্তু সেভাবে তৈরি হয়নি। এখানে টেম্পারেচারের চেঞ্জ খুব দ্রুত হলে সেটা প্রাণীদের জন্য খুবই ভয়াবহ অবস্থা তৈরি করে থাকে। আচ্ছা, এরপর দেখো যে যদি কোনো কারখানা থেকে জলের মধ্যে সরাসরি গরম জল ছাড়া হয়, যেমন যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত জায়গা থেকে যদি গরম জল ছাড়া হয়, তাহলে কিন্তু সেটা ওয়াটার পলিউশনের সৃষ্টি করবে, রাইট? এবং এটা আরো একটা ইফেক্ট তৈরি করে, যেটা একদম লাস্ট লাইনে দেখো, this thermal pollution increase the water temperature and decrease dissolved oxygen in the water, right? এখানে লেখা আছে certain temperature rise kills the fishes and other aquatic animals. Well, radioactive pollution. রেডিওঅ্যাক্টিভ পলিউশনটা কিরকম? যখন যদি কোনো কারণে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট গুলো যদি জলের মধ্যে সরাসরিভাবে মিশে যায়, তাহলে কিন্তু সেটা খুব ভয়াবহ ওয়াটার পলিউশনের সৃষ্টি করতে পারে। কিরকম? অতীতে বেশ কয়েকটা উদাহরণ দেখা গেছে যে জাপানে যখন ভূমিকম্প হয়েছিল এবং তারপরে যখন সুনামি হয়েছিল, ফুকুশিমা দাইচি
নিউক্লিয়ার স্টেশন থেকে ভেঙে, নিউক্লিয়ার স্টেশনটা বেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুনামির আঘাতে, এবং সেখান থেকে রেডিও অ্যাক্টিভ কন্টামিনেটেড ওয়াটার সমুদ্রে গিয়ে পড়ে এবং একটি বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু ভয়াবহ সমস্যা দেখা যায় রেডিও অ্যাক্টিভ পলিউশনের জন্য, রাইট? আচ্ছা, দেন মেরিন পলিউশন। কি হয় এখানে? The ocean are the ultimate sink of all natural and man-made pollutants. এই কথাটাকে একটু ভালো করে মনে রেখো। Ocean are the ultimate sink of all natural and man-made pollutants. গতদিন আমরা যখন এয়ার পলিউশন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে একটা কথা আমি বলেছিলাম যে ওশান অ্যাসিডিফিকেশন। ওশান অ্যাসিডিফিকেশনটা বিষয়টা কিরকম হয়, যে বাতাসে যখন কোনো পলিউট্যান্ট যেমন সক্স, নক্স অর্থাৎ সালফাইড অফ অক্সাইড অফ সালফার, অক্সাইড অফ নাইট্রোজেন, এগুলো যখন যায় এবং কার্বন ডাই অক্সাইড, এই ধরনের অক্সাইডস গুলো যখন যায়, তখন সেটা বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড তৈরি করে এবং সেই অ্যাসিড মাটিতে পড়ে এবং দীর্ঘদিন ধরে এই অ্যাসিডগুলো সমুদ্রে গিয়ে জমা হতে থাকে। এর ফলে দেখা যায় যে সমুদ্রের যে ক্ষারকীয়তা, স্বাভাবিক ক্ষারকীয়তা, সেই ক্ষারকীয়তা ধীরে ধীরে কমতে থাকে, রাইট? তো এটা যথেষ্ট এফেক্ট করে এর, এবং একই সাথে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হওয়া কার্বলিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড কন্টিনিউয়াসলি সমুদ্রে জমা হওয়ার ফলে সমুদ্র কার্বন সিঙ্ক বা কার্বন ভান্ডারের একটা কাজ করে এবং যেটা আমাদের পরিবেশকে অনেক পজিটিভ এফেক্ট দেয়। অর্থাৎ সমস্ত কার্বন যখন সমুদ্রে গিয়ে জমা হতে থাকে, তখন কিন্তু বাতাসটা অনেক বেশি পরিশুদ্ধ থাকে, রাইট? আচ্ছা, এই কারণে কথাটা বলা হচ্ছে দ্য ওশান দ্য আলটিমেট সিঙ্ক অফ দ্য অল ন্যাচারাল man-made pollutions, and the sewage and garbage of coastal cities are also dumped into the sea. This is very dangerous effect, and the other sources of oceanic pollution are navigational discharge of oil, gas and detergents, sewage, garbage and radioactive waste, offshore oil mining, oil spill, right? আচ্ছা, এই সমস্তগুলোকে আমরা একটা একটা করে ডিসকাস করব। ডিটারজেন্ট, সিওয়েজ, গার্বেজ, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, এগুলো বললাম। আচ্ছা, এবার অফশোর অয়েল মাইনিং এবং অয়েল স্পিল। অয়েল স্পিল বিষয়টা কি? মনে করো যখন সমুদ্রের মধ্য দিয়ে তৈলবাহী জাহাজ আসে, একটা কথা বলে রাখি যে ওয়ার্ল্ড ওয়াইড যে অয়েল ট্রান্সপোর্ট হয়, সেটার ম্যাক্সিমাম পোর্শন কিন্তু জাহাজের মাধ্যমে হয়, বড় বড় ট্যাঙ্কারের মাধ্যমে হয়। এবার সেই ট্যাঙ্কার থেকে যদি কখনো বিপর্যয়ের মুখে পড়ে সেই ট্যাঙ্কার গুলো, যার ফলে এবং তার ফলে যদি সেই ট্যাঙ্কারের জল, তেল যদি সমুদ্রে বেরিয়ে আসে, সমুদ্রে পড়ে যায়, তাহলে কিন্তু সেটা ভয়াবহ অবস্থা তৈরি করে। তোমরা কখনো ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো, অয়েল স্পিল কথাটা দিয়ে সার্চ করে দেখবে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। আসলে বিষয়টা কি হয়, যে সমুদ্রের ট্যাঙ্কার থেকে যদি তেল সমুদ্রের মধ্যে চলে আসে, তেল তো সাধারণভাবে জলের থেকে হালকা হয়, তাই সেই তেলটা সমুদ্রের ওপরে একটা আচ্ছাদন তৈরি করে এবং এই আচ্ছাদন তৈরি করার ফলে কি হয়, সমুদ্রের ওপরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো থাকে, অর্থাৎ ছোট ছোট জলজ উদ্ভিদ যেগুলো থাকে, সেগুলো কিন্তু খুব দ্রুত মারা পড়ে। এর ফলে ছোট ছোট মাছগুলো মারা পড়ে এবং একটা ভয়াবহ অবস্থা তৈরি করে এবং এর ফলে ধীরে ধীরে বড় বড় মাছগুলো তৈরি করে। সমুদ্রে মাছ ধরা বিভিন্ন পাখি, তিমি মাছ, এই ধরনের প্রচুর প্রাণী শ্বাসকষ্টজনিত কারণে এবং আরো নানা কারণে এই অয়েলের নানা রকম রিয়াকশনের ফলে মারা যায়। আচ্ছা, এখানে দেখো ইম্প্যাক্ট অফ সয়েল অন মেরিন লাইফ। Within hours of an oil spill, the fishes, shellfish, plankton die due to suffocation and metabolic disorder. Bird and sea mammals that consume dead fishes and plankton die due to poisoning. Well, then invasive species. আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা কচুরিপানার ছবি দেওয়া আছে। এটাকে টেরার অফ ওয়েস্ট বেঙ্গলও বলা হয়, বিকজ যখন কোনো ওয়াটার বডিতে কন্টিনিউয়াসলি এগ্রিকালচারাল ফিল্ড থেকে যে মেটেরিয়ালগুলো, যে ফার্টিলাইজার মেটেরিয়ালগুলো যায়, সেগুলো যদি কন্টিনিউয়াসলি জমা হতে থাকে, তাহলে দেখা যায় এই ধরনের যে কচুরিপানা জাতীয় জলজ উদ্ভিদ, সেটা খুব দ্রুত হারে বাড়তে থাকে। কারণ সেই দ্রুত হারে বাড়ার একটা বড় কারণ হচ্ছে যে ফার্টিলাইজার, নাইট্রেট এবং নাইট্রোজেন জাতীয়
ফার্টিলাইজার গুলো, সেগুলো বেশি হওয়ার পরিমাণে খুব দ্রুত হারে এই উদ্ভিদগুলো বাড়তে থাকে, এবং এর ফলে কি হয় যে জলের যে ডিজলভ অক্সিজেন, সেই ডিজলভ অক্সিজেন কিন্তু খুব দ্রুত হারে কমে যায়। আন্ডারগ্রাউন্ড ওয়াটার পলিউশন, বর্তমানে ওয়াটার পলিউশনের একটা বড় দিক আন্ডারগ্রাউন্ড ওয়াটার পলিউশন, এবং যেটার ফলে মানুষের লাইফস্টাইল খুব বড়ভাবে এফেক্টেড হয়। কি ভাবে হতে পারে? আন্ডারগ্রাউন্ড ওয়াটার পলিউশনের যে পলিউটেন্ট গুলো থাকতে পারে সেগুলো হচ্ছে ফ্লুরাইড, ইউরেনিয়াম, হেভি মেটাল অ্যান্ড নিউট্রিয়েন্টস লাইক নাইট্রেট অ্যান্ড ফসফেট। আমরা জানি যে আমরা এতক্ষণ অব্দি যা আলোচনা করলাম তা থেকে বুঝতেই পেরেছি যে নাইট্রেট এবং ফসফেট এগ্রিকালচারাল ফিল্ড থেকে আসে। এবার বাকিগুলো দেখবো। ফ্লোরাইড ফ্লোরাইড একটা ন্যাচারাল ক্যালামিটি, সেখান থেকে আসতে পারে। ইউরেনিয়াম এবং হেভি মেটালস, ইউরেনিয়াম এবং হেভি মেটালস এটা সাধারণত আসে অনেকটা প্রকৃতি থেকে, এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেখান থেকে অনেকটা এক্সস্ট হতে পারে, রাইট? And then nitrate, how nitrate impact the water and its water creates water pollution. Dissolved nitrates commonly contaminated groundwater, right? আচ্ছা, এই নাইট্রেট যদি এক্সট্রা থাকে এবং সেটা যদি ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে যদি এক্সেস নাইট্রেট থাকে, তাহলে সেটা আমাদের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে এবং আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে, এবং সেই যে তার ফলে একটা রোগ হয় সেটাকে আমরা বলতে পারি ম্যাথামোগ্লোবিনিমিয়া অর ব্লু বেবি সিনড্রোম, রাইট? মেবি আমি এটা সঠিকভাবে প্রনাউন্স করতে পারলাম না, তোমরা একটু ঠিকঠাক করে নিও। ওয়েল, অ্যান্ড দেন ট্রেস মেটাল বলতে কিছু হেভি মেটালকে বোঝানো হয়, যেমন লেড, মার্কারি, ক্যাডমিয়াম, কপার, ক্রোমিয়াম, নিকেল এটসেট্রা। এই মেটালগুলো কি করে সরাসরি আমাদের ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যদি সেলের মধ্যে পৌঁছায়, এবং সেলের মধ্যে একবার ঢোকার পর এটা সহজে সেল থেকে আর বেরোতে পারে না, এবং বেরোয় না জেনারেলি, এবং সেলের মধ্যে অবস্থান করার ফলে এটা আমাদের নানা রকম সমস্যা তৈরি করে, এবং আমাদের প্রোটিন অর্ডার যেটা জেনেটিক অর্ডার সেটাকে কিছু মডিফিকেশন করতে পারে অনেক সময়, এবং সেটা যদি ভবিষ্যতে রিপেয়ার ঠিকঠাক ভাবে না হয় তাহলে সেটা অনেক ক্ষেত্রেই কার্সিনোজেনিক এফেক্ট দেয়, অর্থাৎ ক্যান্সারের কারণ হয়ে ওঠে। অ্যান্ড দেন আর্সেনিক, আমরা সকলেই এই পলিউটেন্টের কথা জানি। আর্সেনিক হচ্ছে একটা ধাতু গল্প, অর্থাৎ ধাতু এবং অধাতুর মাঝে কমন বৈশিষ্ট্যযুক্ত একটা মৌল। এটা কোথা থেকে আসে? নর্মালি ইন্ডাস্ট্রিয়াল সিওয়েজ অফ ইন্ডাস্ট্রিয়াল মাইন অ্যান্ড ডিসচার্জ অ্যান্ড ফ্লাই অ্যাশ পন্ড, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে আর্সেনিক গ্রাউন্ড ওয়াটারে আসতে পারে। তবে একটা কথা, যে আমরা সকলেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা ডেল্টা রিজিয়নে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এলাকায় অনেক জায়গাতেই আর্সেনিক পলিউশন রয়েছে। তবে এই জায়গার আর্সেনিক পলিউশনটা কিন্তু এরকম কোনো ম্যানমেড কারণে বা ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ থেকে বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আসেনি, এটা একটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া আর্সেনিক, রাইট? আচ্ছা, যেটা এসছে প্রধানত দামোদর এবং তার উপনদীগুলোর মাধ্যমে, এবং এর মেইন সোর্স হচ্ছে আমাদের ছোটনাগপুরের মালভূমি অঞ্চল। আচ্ছা, আর্সেনিকের ফলে কি রোগ হতে পারে? ব্ল্যাক ফুট ডিজিজ, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, তোমাদেরকে যেটা করতে হবে, আমি আজকের ক্লাসে আমি ইচ্ছা করে রাখিনি, কারণ আমি দেখলাম এখানে প্রপারলি তোমাদের হোমওয়ার্ক দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি আজকে দুটো জিনিস ভেবে রেখেছি। ফার্স্ট ইজ, আমি যে পলিউট্যান্ট গুলো নিয়ে আজকে কথা বলবো, সেই পলিউট্যান্ট গুলোর যে নির্ধারিত মাত্রা কতটা হওয়া উচিত, অর্থাৎ আর্সেনিক আমাদের পানীয় জলে কতটা থাকা উচিত, এই ধরনের তথ্যগুলো, অর্থাৎ লেভেলগুলো বা পারমিসেবল লিমিটগুলো তোমরা নিজেরা একটু রিসার্চ করে গ্রুপে দাও, আমি দেখবো যে তোমরা কতটা কি কাজ করছো, রাইট? অ্যান্ড দেন আর্সেনিকের মতো ফ্লুরাইডও একটা যৌগ, যেটা ফ্লুরাইড আলাদা একটা যৌগ, যেটা আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে। সমস্যাগুলো কি? নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, টিথ ডিফর্মিটি, হার্ডিং অফ বোনস, অর্থাৎ হাড় দুর্বল হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায়, অ্যান্ড স্টিফ পেনফুল জয়েন্ট, অর্থাৎ আমাদের জয়েন্টে প্রচন্ড ব্যথা তৈরি করে। এই রোগটার নাম কি? নক নি সিনড্রোম। এটাতে কি হয়?
যে আমাদের হাঁটুটা সাধারণত পিছন দিকে মরে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে হাঁটু বেঁকে গিয়ে সামনের দিকে মরে যাচ্ছে। তো এইরকম হাড়ের ডিসঅর্ডার হয়, রাইট? হাড় এবং দাঁতের ডিসঅর্ডার হয়, এবং নিউরোলজিক্যাল বেশ কিছু সমস্যা হয়, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্থাৎ আমাদের পেটের বেশ কিছু সমস্যা তৈরি হয়। এফেক্ট অফ ওয়াটার পলিউশন, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে আমরা এতক্ষণ অবধি পলিউশনের সোর্স গুলো পড়লাম, ওয়াটার পলিউশনের বিভিন্ন সোর্স গুলো দেখলাম, এবার আমরা এফেক্ট গুলো নিয়ে ডিসকাস করব। ওয়েল, কি কি রয়েছে এফেক্টের মধ্যে? এফেক্টস অফ ওয়াটার পলিউশন অন হিউম্যান হেলথ। হিউম্যান হেলথের মধ্যে যে পদার্থগুলো এফেক্ট করে তার মধ্যে রয়েছে lead, zinc, arsenic, copper, mercury and cadmium in industrial wastewater adversely affect human pollution and others animal, right? কি কি রোগ তৈরি করতে পারে দেখো এখানে দেওয়া আছে, ডোমেস্টিক অ্যান্ড হসপিটাল সিওয়েজ কন্টেন মেনি আনডিজারেবল প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম and its disposal into water without proper treatment, প্রপার ট্রিটমেন্ট ছাড়া যদি এগুলোকে ওয়াটারের মধ্যে ডিসপোজ করা হয় তাহলে সেটা কিন্তু অনেক বড় বড় রোগের কারণ হতে পারে, যেগুলো হচ্ছে টাইফয়েড, কলেরা এটসেট্রা। কনজাম্পশন অফ সার্চ আর্সেনিক পলিউটার, আর্সেনিক নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, এর ফলে স্কিন ক্যান্সারও হতে পারে। মার্কারি কম্পাউন্ড ইন ওয়েস্ট ওয়াটার আর কনভার্টেড বাই দ্য ব্যাকটেরিয়াল অ্যাকশন ইনটু এক্সট্রিমলি টক্সিক মিথাইল মার্কারি, অর্থাৎ মার্কারি যদি ওয়াটারের মধ্যে থাকে সেটা কিছু ব্যাকটেরিয়ার কাজকর্মের ফলে এক্সট্রিমলি টক্সিক একটা মেটেরিয়াল দ্যাট ইজ মিথাইল মার্কারিতে পরিণত হয়। সেটা কি কি সমস্যা তৈরি করতে পারে? numbness of lips and tongue, defense, blurring of vision and mental derangements, right? Well, মার্কারি জলে মার্কারি ওয়াটার বডিতে বেশি মিশলে এবং সেটা মানুষ বেশি পরিমাণে কনজিউম করলে যে রোগগুলো হয় তোমরা দেখলে, এবং এটা ছাড়াও আর একটা বিখ্যাত রোগ মিনামাটা ডিজিজ। মিনামাটা ডিজিজের মানে একটা বড় সমস্যা তৈরি করে। নেক্সট, lead cause lead poisoning. Lead infers the variety of body process and is toxic to many organs and tissues. ওকে, লেড আমাদের কি কি সমস্যা তৈরি করতে পারে? হেডেক তৈরি করতে পারে, লস অফ মাসলস পাওয়ার তৈরি করতে পারে, রাইট? আচ্ছা, এরপরে আর একটা বড় সমস্যা তৈরি করে, বড় পলিউটেন্ট হচ্ছে ক্যাডমিয়াম। আমরা জানি ক্যাডমিয়াম থেকে যে রোগটা হয় সেটা হচ্ছে ইটাই বা আউচ। এটাতে কি হয়? ইটস আ পেইনফুল ডিজিজ অফ বোন অ্যান্ড জয়েন্টস, অ্যান্ড ইভেন ক্যান্সারও তৈরি করতে পারে এবং লাংসেরও সমস্যা তৈরি করতে পারে। ইফেক্টস অফ ওয়াটার পলিউশন অন দ্য এনভায়রনমেন্ট। এতক্ষণ আমরা দেখলাম যে হিউম্যান এবং বিভিন্ন অর্গানিজমের উপরে কি কি ওয়াটার পলিউশনের এফেক্ট হয়। এবার আমরা দেখব যে এনভায়রনমেন্টের উপর এর কি কি এফেক্ট হতে পারে। এনভায়রনমেন্টের উপর এফেক্ট গুলো দেখতে গেলে প্রথমেই আমরা এক কথায় বলবো যেটা দ্যাট ইজ বায়োডিগ্রেডেশন। ওকে, অ্যান্ড সেটা কি কি ভাবে হতে পারে? অর্গানিক ম্যাটার ইন সিওয়েজ ওয়েস্ট কনজিউম এ lot of oxygen and make water oxygen deficit, killing fish any other rocket, অর্থাৎ আমাদের যে ওয়াটারের মধ্যে যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ, সেই ডিজলভ অক্সিজেনের পরিমাণ অনেকটা কমিয়ে দেয় এবং বিওডি কে বাড়িয়ে দেয়, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডকে অনেকটা বাড়িয়ে দেয়, যার ফলে জলে অক্সিজেনের অভাব ঘটে, এবং জলে অক্সিজেনের অভাব ঘটার ফলে বিভিন্ন ধরনের মাছ মারা যেতে পারে এখানে, রাইট? আচ্ছা, এটা ছাড়াও আরো একটা সমস্যা হয় যে অ্যালগাল ব্লুম। হোয়াট ইজ অ্যালগাল ব্লুম? It's the excessive growth of planktonic algae. Okay, excessive growth of planktonic algae অর্থাৎ জলের মধ্যে যে সমস্ত শৈবাল জাতীয় উদ্ভিদ থাকে, সেই উদ্ভিদগুলো যদি অনেকটা বেশি পরিমাণে অনিয়ন্ত্রিতভাবে অনেকটা বৃদ্ধি পায়, সেটাকে আমরা অ্যালগাল ব্লুম বলতে পারি। আসলে এটা কেন হয়? যে জলের মধ্যে যদি সাধারণত এগ্রিকালচারাল ফিল্ড থেকে নির্গত যে ফার্টিলাইজার গুলো আছে, যেমন নাইট্রেট ফার্টিলাইজার, ফসফেট, এই ধরনের ফার্টিলাইজার গুলো যদি অনেক বেশি পরিমাণে চলে আসে, অর্থাৎ এই ধরনের মেটেরিয়াল গুলো যদি বেশি চলে আসে, বেশি কন্টামিনেটেড হয়ে যায়, তার ফলে কি হবে? যে এই পুষ্টি দ্রব্যগুলো থাকার ফলে এই ধরনের প্ল্যাঙ্কটনিক অ্যালগি গুলো খুব দ্রুত হারে বাড়তে থাকবে।
তো তার ফলে কি হবে, এগেন এটা জলের ডিজলভ অক্সিজেনের ডেফিসিট তৈরি করবে, বিওডি তৈরি করতে পারে, রাইট? এটা নিয়ে এর আগে আলোচনা হয়েছে। ওয়েল, ডিডিটি, এগেন ডিডিটি নিয়ে একটু আলোচনা করি। ডিডিটিটা শুধুমাত্র আমাদের কি কি সমস্যা তৈরি করতে পারে দেখো, হিউম্যান বডিতে ক্যালসিয়ামের ডেফিসিট তৈরি করতে পারে। এছাড়াও এটার সব থেকে বড় এফেক্ট দেখা গিয়েছিল যে পাখিদের মধ্যে কি দেখা গিয়েছিল, যে তাদের শরীরে যে ক্যালসিয়াম মেটাবলিজম থাকে সেটা কিন্তু খুব দুর্বল হয়ে গেছিল, এবং তাদের পাখিদের যে ডিমের ওপরে ক্যালসিয়ামের যে কভারটা থাকে, যেটার জন্য আমাদের ডিমের ওপরটা শক্ত লাগে এবং যেটাকে প্রধানত আমরা ডিমের খোলস বলি, সেই ডিমের খোলসটা প্রপারলি তৈরি হচ্ছিল না, অর্থাৎ ডিমের খোলসের গঠনটা সম্পূর্ণ হচ্ছিল না। তার ফলে কি হচ্ছিল, যে ডিমটা শক্ত হচ্ছিল না এবং ডিমটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল, রাইট? তার ফলে তাদের লাইফ সাইকেলে খুব সমস্যা দেখা দিয়েছিল, এবং অনেক ক্ষেত্রেই জীব বৈচিত্র্য লুপ্ত হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল। And then let's effect of water pollution on aquatic ecosystem. Normally polluted water reduce dissolve oxygen, আমরা জানি এটা বেশ কয়েকবার আলোচনা হয়েছে অলরেডি এখনকার ক্লাসেই, কিন্তু এটা সরি pollutant water reduce dissolve oxygen, আমরা এটা জানি, but a few tolerant species like TVFix and some insects live may service highly polluted water in with low DO content, right? আচ্ছা, এখানে বিষয়টা কি রকম হয়, আচ্ছা, এই ধরনের হেভি মেটালস এবং পলিক্লোরাইনেটেড বাইফিনাইলস এন্ড হেভি মেটালস এর ফলে তারা ডিরেক্টলি এলিমিনেটেড হতে পারে, ঠিক আছে? ওকে, মানে বেশ কিছু প্রজাতি সরাসরি জলজ বাস্তুতন্ত্র থেকে এলিমিনেট হতে পারে, রাইট? অ্যান্ড দেন ইউট্রোফিকেশন, ওয়াটার পলিউশন নিয়ে ডিসকাস করার মধ্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউট্রোফিকেশন হচ্ছে একটা সিচুয়েশন যখন ওয়েল একটু পড়ো এটাকে, সেটা বুঝতে পারবে। The nutrient enrichment of the lake promotes the growth of algae, aquatic plant, and various fauna. This process is known as natural eutrophication. অর্থাৎ eutrophication is a condition where the growth of algae and aquatic plant is very high due to the presence of various substances like nitrates or phosphate or sulfur, etc., which comes from basically agricultural fields and other various other source of water pollution, right? অর্থাৎ যখন জলজ বাস্তুতন্ত্রে এই ধরনের পুষ্টিদ্রব্যগুলো অনেক বেশি পরিমাণে হয়ে যাবে এবং তার ফলে অ্যালগি, অ্যাকুয়াটিক প্ল্যান্টস এগুলো অনেক বেশি পরিমাণে জমা হতে থাকবে, তখন সেই সিচুয়েশনটাকে বা সেই প্রসেসটাকে ইউট্রোফিকেশন বলা হয়। এর ব্যাড এফেক্ট অনেকগুলো আছে, সেগুলো আমি অলরেডি আলোচনা করেছি। ব্যাড এফেক্ট গুলো কি কি বললাম একটু আগে। ফার্স্ট ব্যাড এফেক্ট হচ্ছে এটা ডিজলভ অক্সিজেনকে কমিয়ে দেবে, রাইট? ওয়েল, এখানে কালচারাল ইউট্রোফিকেশন বলে একটা কনসেপ্ট আছে, এটা তোমরা একটু দেখে নিও। নিউট্রিয়েন্ট কন্টেন্টের যে কন্টামিনেশন হয় তার স্কেলের উপর ভিত্তি করে বা তার ডিগ্রির উপর ভিত্তি করে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। অলিগোট্রপিক, ভেরি লো নিউট্রিয়েন্ট কন্টামিনেশন; মেসোট্রপিক, moderately nutrient contamination; and eutrophic, very highly nutrient contamination, right? Okay, eutrophication and algal bloom. ইউট্রোফিকেশন কনসেপ্টটা তোমরা এর আগেও জেনেছো এবং অ্যালগাল ব্লুমটাও জেনেছো। এটা দুটোই বেসিক্যালি একটা রিলেটেড ফ্যাক্টর। ইউট্রপিক ওয়াটার বডি, ইট ইজ এ বডি অফ ওয়াটার রিচ ইন নিউট্রিয়েন্টস অ্যান্ড সো সাপোর্টিং এ ডেন্স প্ল্যান্ট পপুলেশন। খুব স্বাভাবিক এটা, যে জলে নিউট্রিয়েন্টস অনেক বেশি থাকবে সেটা অনেক বেশি ডেন্স প্ল্যান্ট পপুলেশনকে সাপোর্ট করতে পারবে। দ্য ডিকম্পোজিশন অফ হুইচ kills animal life by depriving it of oxygen. এবার দেখো, এত
ডেন্স যদি প্ল্যান্ট থাকে, সেই প্ল্যান্টের ডিকম্পোজিশন শুরু হলে খুব স্বাভাবিকভাবেই একটা অক্সিজেন ডিমান্ড, হাইলি অক্সিজেন ডিমান্ড তৈরি হবে এবং তার ফলে অনেক অ্যানিমেল মারা পড়তে পারে। এই মেকানিজম আছে, এই মেকানিজমটা ডিটেল তোমাদের লাগবে না। তবে এই জিনিসটা বুঝে রাখো যে ভীষণ পরিমাণে যদি ইউট্রোফিকেশন এবং তার ফলে অ্যালগাল ব্লুম হয়, তার ফলে কি হবে যে ছোট প্রথমে জলজ বাষ্পীভূত অক্সিজেনের অভাব দেখা দিলে ছোট ছোট প্রাণীরা মারা যাবে, তাই না? যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে তারা এবং তারপরে যে জু প্ল্যাঙ্কটন আছে তারা মারা যাবে। তার ফলে কি হবে, ছোট ছোট প্রাণী মারা যাবে এবং ওভারঅল ফুড চেনে একটা বড় সমস্যা দেখা দেবে। অ্যান্ড দেন এফেক্টস অফ ইউট্রোফিকেশন। এই ইউট্রোফিকেশনের ফার্দার এফেক্ট কি কি হতে পারে? ডিফারেন্টলি লট অফ ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেকের যে ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম সেটা লস হতে পারে। ডেথ অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস, নিউ স্পিসিস ইনভেনশন। এটা কিভাবে হতে পারে? দেখো, ইউট্রোফিকেশন মে কজ দ্য ইকোসিস্টেম কম্পারেটিভ বাই ট্রান্সফর্মিং দ্য নর্মাল লিমিটিং নিউট্রিয়েন্ট টু অ্যাবান্ডান্ট লেভেল। আসলে কি হয়, যখন এই নিউট্রিয়েন্ট গুলো অনেকটা বেড়ে যায় তখন আমরা যেটা এর আগেও বললাম যে ডিজলভ অক্সিজেন যখন কমে যায় তখন খুব স্বাভাবিকভাবেই সেখানে একটা বেঁচে থাকার লড়াই তৈরি হয়। আর এই বেঁচে থাকার লড়াইতে সব প্রাণীরাই যে বাঁচতে পারবে তা নয়, তার যারা বিশেষভাবে সক্ষম এই পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার জন্য তারাই বেঁচে থাকবে এবং অন্যান্য প্রাণীগুলো কিন্তু চলে যাবে এবং এর ফলে একটা টেরর তৈরি হবে। অর্থাৎ এখানে দেখা যাবে যে নতুন একটা ব্যালেন্স, ইকোসিস্টেমের ব্যালেন্স তৈরি হচ্ছে, যেখানে কিছু যারা এই সিচুয়েশনে কম অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারছে তারা বেঁচে থাকবে এবং বাকিরা চলে যাবে। নিউ স্পিসিস ইনভেনশন। ওয়েল, দেন লস অফ কোরাল রিফস। আমরা সকলেই জানি যে ওয়াটার পলিউশনের বড় একটা এফেক্ট দেখা যায় সমুদ্রে, সেটা হচ্ছে কোরাল রিফ। কোরাল রিফের ডিক্রিজ ইন ওয়াটার ট্রান্সপারেন্সি, এই ধরনের ডিক্রিজ ইন ওয়াটার ট্রান্সপারেন্সি, এছাড়াও অ্যাসিড রেনের কারণে যে দীর্ঘস্থায়ী প্রভাব, এখানে দীর্ঘস্থায়ী প্রভাবটা কিন্তু শুধুমাত্র কয়েক বছরের মধ্যে সীমাবদ্ধ নয়, কয়েক হাজার বছরের মধ্যে এফেক্টটা দেখা যায়। হাজার বছরের প্রভাব পরপর আস্তে আস্তে দেখা যায় যে ওশনের অ্যাসিডিফিকেশন, অর্থাৎ ওশনের ক্ষারকীয়তা আস্তে আস্তে কমে যায় এবং অ্যাসিডিটি তুলনামূলকভাবে বেড়ে যায়। এবং টেম্পারেচারের চেঞ্জ, ওয়াটার লেভেল রাইজের চেঞ্জ, এই সমস্ত কারণে এবং বিভিন্ন পলিউটেন্ট মেটেরিয়ালের কন্টামিনেশনের কারণে ওভারঅল দেখা যায় যে কোরাল রিফস ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ কোরাল পলিপ যেগুলো থাকে, প্রবাল কিট, সেই প্রবাল তো একটা ছোট ছোট খুব সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণী, সেই প্রাণীগুলো জমে যাবে, অত বড় বড় প্রবাল দ্বীপ তৈরি হয়। এবার সেই ধরনের প্রাণীগুলো আর বেঁচে থাকতে পারে না এবং সেটা তার একটা বড় এফেক্ট অবশ্যই, তার একটা বড় কারণ অবশ্যই ইউট্রোফিকেশন। মিটিগেশন অফ ইউট্রোফিকেশন কি কি করা যেতে পারে? Treating the industrial effluents domestic sewage to remove nutrient rich sludge through the waste water processing। অর্থাৎ ওয়েস্ট ওয়াটার প্রসেসিংটাকে অনেক বেটার করতে হবে, যে আমাদের গৃহস্থলী এবং ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্ট ওয়াটার বেরোচ্ছে বা সিওয়েজ বেরোচ্ছে সেটাকে প্রপারলি শোধন করতে হবে। এছাড়াও এগ্রিকালচারাল সেক্টরে যে আমরা সার প্রয়োগ করি সেটা যাতে অতিরিক্ত না হয় বা তার প্রপার যাতে ইউজ হয় বা তার অপটিমাম ইউজের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তো এবং বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্টস রয়েছে যেখান থেকে, যার ওয়েস্ট থেকে প্রচুর পরিমাণে টক্সিক মেটেরিয়াল বেরোতে পারে যেটা এই ধরনের সমস্যা তৈরি করতে পারে, সেগুলোকে ঠিকঠাক ভাবে অ্যারেস্ট করতে হবে বা প্রয়োজনে কমাতে হবে। ওকে, তো আশা করি ওয়াটার পলিউশন নিয়ে যে সমস্যাগুলো হয় এবং যে পলিউটেন্ট গুলো রয়েছে তার এফেক্ট গুলো কি কি আমরা সমস্তটাই জানলাম। ওকে, এবার তোমাদের আজকে যে কাজটা দেবো সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ওয়াটার পলিউশনের রিলেটেড যে পলিউটেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই পলিউটেন্ট গুলো নির্ধারিত মাত্রা কত হওয়া উচিত সেটা তোমরা একটু নিয়ে গ্রুপে দাও আমাকে। ওকে, আর আবার একবার বলি, যে কোনো জায়গায় যদি বুঝতে না পেরে থাকো সঙ্গে সঙ্গে আমাকে বলো, তো তাতে আমি
সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো। থ্যাংক ইউ।